হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদ থেকে দেওয়া টেস্ট পেপার সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আমরা দশম শ্রেণীর ম্যাথের বুক সম্পূর্ণ সলভ করেছি। এবিটিএ টেস্ট পেপার, রায়মার্টিন টেস্ট পেপার সলভ করেছি। সালের কোশ্চেন 2017 সাল থেকে প্রত্যেকটা সালের কোশ্চেন সলভ করে দিয়েছি, দেখবে প্লেলিস্টে পেয়ে যাবে। 17, 18, 19, 20 প্রত্যেকটা সালের কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন করা আছে, একের দাগ থেকে একদম লাস্ট 14 দাগ পর্যন্ত যে থাকে সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, তো যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাস 10 ছাড়াও ক্লাস 9, 11, 12-এরও আমাদের ম্যাথের সলিউশন করে দেওয়া আছে প্লেলিস্টে সম্পূর্ণ। ঠিক আছে, তো সেই সব সলিউশনও পেয়ে যাবে। আমরা এই মাসটাই মাধ্যমিকের জন্য ক্লাস ছাড়তে থাকবো। এর পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমরা উচ্চ মাধ্যমিকের জন্য ম্যাথের যে সাজেশন, সেই সাজেশন WBH এর বইয়ে যে সাজেশন আছে ম্যাথের, সেই সাজেশন সলভ করে দেবো। ঠিক আছে, এইচএস এর। এছাড়া বলে রাখি, দেখো আমাদের ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রয়োজনীয় যে সমস্ত ভিডিও যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের খুঁজে খুঁজে দেখতে হবে না। যেমন ধরো এই পর্ষদের টেস্ট পেপারের ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা এবিটি এর প্লেলিস্টের লিঙ্ক বা সালের কোশ্চেনের প্লেলিস্টের লিঙ্ক, রায়মার্টিনের সলিউশনের প্লেলিস্টের লিঙ্ক সম্পূর্ণ এখান থেকে পেয়ে যাবে। তেমন অন্যান্য ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই পর্ষদের টেস্ট পেপারের লিঙ্ক বা অন্যান্য যেসব লিঙ্ক ভিডিও সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো আজকের ক্লাসও আমরা আমাদের কিছু স্টুডেন্টের নাম উল্লেখ করব যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সাপোর্ট করে। তো শুরু করছি একের দাগের থেকে। দেখো একের দাগের বলেছে kx² + 4x + 5k = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল তাদের গুণফলের সমান হলে কে এর মান। যোগফল আর গুণফল সমান, সমীকরণটা কি? kx² + 4x + 5k, kx² + 4x + 5k = 0। বীজদ্বয়ের যোগফল কত? -b/a হলে এখানে কি বলে দিয়েছে, সমীকরণের বীজদ্বয়ের যোগফল আর গুণফল সমান। বীজদ্বয়ের যোগফল আর গুণফল সমান, তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, তাহলে -4/k, আর বীজদ্বয়ের গুণফল কত? c/a, 5k/k। তাহলে কে কে কেটে যাচ্ছে, তাহলে -4/k = 5 বা 5k = -4, তাহলে k = -4/5 হয়ে যাচ্ছে। k -4/5, তাহলে অপশন বি তে আছে -4/5, এটাই সঠিক উত্তর হবে। অপশন বি তে আছে, একের দাগের একটা অপশন বি, -4/5, দুই একটা। কোনো ব্যক্তি ব্যাংকে 1000 টাকা জমা রেখে 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা পেল। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আমরা যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% ধরে নিই, ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? যে 1331 = 1000 টাকা আছে পি প্লাস, এটা আর ধরে নিচ্ছি, r/100, তারপরে 3 বছর, তো তাহলে 1 + r/100, তারপরে 3 = 1331/1000 হয়ে যাচ্ছে। তাহলে 1 + r/100, তারপরে 3 = 11/10, তার কিউব হয়ে যাচ্ছে। উভয় দিক থেকে যদি আমরা কিউব সরিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো কিউবটা সরিয়ে দিলাম উভয় দিক থেকে, তাহলে 1 + r/100 = 11/10 বা r/100 হয়ে যাচ্ছে 11/10 - 1, বা r/100 হয়ে যাচ্ছে 10 লসাগু, এটা হয়ে যাচ্ছে 11 - 10, তাহলে r/100 হয়ে যাচ্ছে 1 এর 10, 0 0 কেটে গেল, তাহলে r/10 = 1, কোনাকুনি গুণ করে দিলে 10 = 10, 10 1 10 হয়ে যাচ্ছে। তাহলে সুদের হার হয়ে যাচ্ছে 10%। দেখো আর এর মান 10 চলে আসছে। হ্যাঁ, সুদের হার 10%। কোন অপশনে আছে? এটাও বি অপশন আছে, এটাও বি অপশনে 10% আছে, তাহলে এটাও অপশন বি লিখবে 10%। একের দাগের গুলো যেগুলো এমসিকিউ সেগুলো এরকম দাগ নাম্বার ঠিকঠাক দিয়ে উত্তর লিখে দিলেই হবে। ঠিক আছে, দাগ নাম্বারও দেবে, অপশন নাম্বারও দেবে, প্লাস অ্যান্সার লিখবে। যেহেতু কোর্সে দেখাচ্ছ না, সম্পূর্ণ অ্যান্সার লিখতে হবে। নেক্সট দেখো, একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব। এবি ও এসি, এবি 4 সেমি, এসি 3 সেমি। এটা একটা বৃত্ত, এবি আর এসি পরস্পর লম্ব, এইরকম হয়ে যাচ্ছে। এটা মনে করো 4 আর এটা 3, তাহলে এইটা পরস্পর লম্ব মানে এটা লম্ব হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এর বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা ক্যালকুলেশন করলে এটাও স্বাভাবিকভাবে 5 বুঝতে পারছি, কারণ এটা 4 স্কয়ার 16
আর 3 স্কোয়ার 9, অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। 16 আর 3 16 আর 9 25, 25 রুট করলে 5 চলে আসে, তার মানে অধিভুজটা 5। এবার দেখো এইটা যেহেতু 90 ডিগ্রি কোণ অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এইটা নিশ্চয়ই 90 ডিগ্রি, যেহেতু এটা নিশ্চয়ই ব্যাস হবে, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণে হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস হলে, এটা ব্যাস হলে তবেই এটা অর্ধবৃত্তস্থ কোণ হওয়া সম্ভব। অর্ধবৃত্তস্থ কোণের মানে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হবেই, তার মানে এটা ব্যাসই হবে। তাহলে ব্যাসার্ধ কত? যেহেতু এটা ব্যাস 5 সেমিটা, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 2.5 সেমি, 5 এর অর্ধেক 2.5। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ বলেছে, এটা অপশন সি, সি তে আছে 2.5, সেটাই হবে অপশন সি, 2.5 সেমি। বুঝতে পারলে নিশ্চয়ই? এই যে এইটা ব্যাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা ব্যাস, সেই কারণে তার অর্ধেক ব্যাসার্ধ। 4 দেখো, বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, সেক থিটা প্লাস কোসেক থিটা এক্স হলে এক্স এর মান। তাহলে এখানে দেখো সহজ অঙ্ক, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হয়ে যাচ্ছে, বা সাইন থিটা বাই কস থিটা সমান 1 হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে আগের লাইনটা চলে আসছে দেখো। ঠিক আছে, বা হয়ে যাচ্ছে ট্যান থিটা সমান 1, সাইন বাই কস মানে তো ট্যান, ট্যান থিটা সমান 1 হয়ে যাচ্ছে, তাহলে ট্যান থিটা সমান হয়ে যাচ্ছে ট্যান কতর মান 1, ট্যান 45। উভয় দিক দিয়ে থিটা তুলে দিলে, ট্যান তুলে দিলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। উভয় দিক থেকে থিটা তুলে দিলে, উভয় দিক থেকে ট্যান তুলে দিলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হলো। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার সেক থিটা প্লাস কোসেক থিটা এক্স বলেছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু সেক থিটা প্লাস কোসেক থিটা, তাহলে সেক 45 প্লাস কোসেক 45, এটা এক্স এর মান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু সেক কতর মান 45, রুট টুর মান, এটাও রুট টু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 রুট টু, এক্স ইজ ইকুয়াল টু 2 রুট টু। ঠিক আছে, এখানেও এক্স ইজ ইকুয়াল টু 2 রুট টু, এক্স এর মান 2 রুট টু, কোন অপশনে? অপশন ডি তে 2 রুট টু আছে, তাহলে অপশন ডি সঠিক উত্তর হবে। 4 অপশন ডি 2 রুট টু। 5, 6, 5 কি বলছে দেখো, দুটি বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা n হলে, দুটি বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা n, দুটি বৃত্তের সাধারণ স্পর্শক কটা হয়? দুটি বৃত্তের সাধারণ স্পর্শক হয় সবচেয়ে বেশি স্পর্শক, এই যে দুটো বৃত্ত এইরকম যখন টাচ করে না, সর্বাধিক 4 হয়, এই যে সর্বাধিক 4টে হয়, বহিঃস্পর্শ করলে তখন 3টে হয়, আর ছেদ করে গেলে তখন 2টো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন ডি এরটা 0 লেস দ্যান ইকুয়াল টু n, স্পর্শক সংখ্যা n হলে লেস দ্যান ইকুয়াল টু 4, যেহেতু কন্ডিশন বলে দেয়া নেই, হ্যাঁ, বহিঃস্পর্শ কি অন্তঃস্পর্শ কি স্পর্শ করেই নি, কন্ডিশন বলে দেয়নি, তাহলে স্পর্শক সংখ্যা যে কোনো হতে পারে, সর্বাধিক কিন্তু 4টি, সর্বনিম্ন 0। ঠিক আছে, কারণ একটার ভিতরে অন্যটা থাকলে তখন কোনো স্পর্শক থাকবে না, তাহলে 0 থেকে 4 এর মধ্যে অপশন ডি তে আছে। ঠিক আছে, তাহলে অপশন ডিটা হয়ে যাবে সঠিক উত্তর, 0 থেকে 4 এর মধ্যে, তাহলে অপশন ডি 0 লেস দ্যান ইকুয়াল টু n লেস দ্যান ইকুয়াল টু 4, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল উহার 3 গুণ আয়তনের সংখ্যামানের সমান। গোলক, তাই তো, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের ব্যাসার্ধ যদি r ভেবে নিই, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr², এইটা, উহার 3 গুণ আয়তনের সংখ্যামানের সমান, তাহলে আয়তনকে 3 গুণের সঙ্গে সমান করব, গোলকটির ব্যাস চেয়েছে, আয়তন হচ্ছে 4/3 পাই r3, তার 3 গুণ, মানে 3 দিয়ে গুণ করে দিলাম, এইটা এরা সমান। এইখানে 3 3 কেটে যাচ্ছে, এখানে 4 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, r² আর এইটা কেটে গিয়ে r হয়ে যাচ্ছে, তাহলে r ইজ ইকুয়াল টু কত? 1, তাহলে 2r ইজ ইকুয়াল টু কত? 2, 2 দিয়ে গুণ করলে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে, কি চেয়েছে? গোলকটির ব্যাসের দৈর্ঘ্য 2 একক, 2r ইজ ইকুয়াল টু 2 আসছে, ব্যাসের দৈর্ঘ্য 2 একক, অপশন বি তে আছে, তাহলে অপশন বি লিখবে 2 একক, অপশন বি 2 একক। ঠিক আছে, দেখে নাও। একের দাগের হয়ে গেল, নেক্সট দেখো 2 এর দাগে যাচ্ছে। দুইয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি বলেছে দেখো, পাই হলো একটি ড্যাশ সংখ্যা, পাই হলো একটি ড্যাশ সংখ্যা, পাই কি সংখ্যা? পাই হলো একটি, এখানে শূন্যস্থানে হয়ে যাবে, লিখবে অমূলদ সংখ্যা। 2 একটা দেখো,
পাই একটি অমূলদ সংখ্যা, এটাই উল্লেখ করবে। আচ্ছা, R/4% সরল সুদের হারে 4p টাকার 1 বছরের সুদ কত? তাহলে 4p টাকার PRT/100, p এর জায়গায় 4p লিখতে হবে কারণ আসল 4p টাকা বলেছে। p, আচ্ছা, r বাই কত পার্সেন্ট হারে? r/4, p r এর জায়গায় r/4 হবে আর 1 বছর, p r/4 আর 1 বছর বাই 100 এত টাকা, 4 কেটে গেল, তাহলে PR/100 হয়ে যাচ্ছে, PR/100 টাকা, ঠিক আছে, PR/100 এত টাকা হয়ে যাচ্ছে, শূন্যস্থানে তাহলে হয়ে যাবে PR/100। টাকাটা আছে, টাকাটা লেখার দরকার নেই। 3 ত্রিভুজ ABC, আচ্ছা, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে মধ্য সমানুপাতি হবে ড্যাশ। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল আমরা সংখ্যা 3টি ABC মনে করে নিচ্ছি, তাহলে A ইন্টু বি ইন্টু সি ইজ ইকুয়াল টু 64। এবার যেহেতু ক্রমিক সমানুপাতি এরা, তাহলে কি হবে? A বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, এটাই তো ক্রমিক সমানুপাতির কন্ডিশন, A বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তাহলে কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হয়ে যাচ্ছে। এই যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসিটা, এই যে এসির ভ্যালুটা আমরা এখানে পুট করে দিচ্ছি, তাহলে বি ইন্টু এসি ইজ ইকুয়াল টু 64, এসির জায়গায় আমরা বি স্কোয়ার পুট করে দিচ্ছি, এখানে আছে বি এসির মান বি স্কোয়ার, তাহলে বি ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, তাহলে এটা বি কিউব ইজ ইকুয়াল টু 64 মানে 4 এর কিউব, তাহলে বি ইজ ইকুয়াল টু 4, তাহলে বি এখানে ছিল মাঝের সংখ্যাটি, এখানে মাঝের সংখ্যা এবিসি, বি মাঝের সংখ্যা, ঠিক আছে, তাহলে মাঝের সংখ্যাটি হয়ে যাচ্ছে 4, ঠিক আছে, মাঝের সংখ্যাটি হয়ে যাচ্ছে 4। তাহলে এখানে কি বলেছে, কি চেয়েছে? মধ্য সমানুপাতি হবে, মধ্য সমানুপাতি মাঝের সংখ্যা, মধ্য সমানুপাতি হয়ে যাচ্ছে 4, ঠিক আছে, তাহলে শূন্যস্থানে লিখবে 4। অন্যগুলো কত হচ্ছে? তার মানে একটা 4 যদি হয়ে যায়, আর একটা হবে 8, আর একটা হবে 2, 2, 4 আর 8, 4 32 দুগুণে 64, ঠিক আছে, এইটা এলো। নেক্সট দেখো 4 এর দাগেরটা, ত্রিভুজ ABC সদৃশ DF, উহাদের পরিসীমা 30 সেমি ও 18 সেমি, BC ও EF অনুরূপ বাহু, তাহলে BC 9 সেমি হলে EF কত হবে? সহজ অঙ্ক। এবার পরিসীমার মানটা এদের সঙ্গে সমানুপাতি হবে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, আমরা সিম্পলিফাই করলেই পেয়ে যাব। তাহলে আগে ABC আছে, তাই তো, ABC আছে আর BC বলে দিয়েছে, তাহলে ABC এইটা 30 আর এইটা 18, আর BC বলে দিয়েছে কত? পরিসীমা 30 আর 18, তাহলে ABC এর BC হয়ে যাচ্ছে 9, আর তার সমানুপাতে EF, এইটা 9 আর এর সমানুপাতে EF, তাহলে 30 ইন্টু এইটা, তাহলে EF ইন্টু 30 কত হয়ে যাচ্ছে? 18 ইন্টু 9, তাহলে EF কত? 18 ইন্টু 9 বাই 30, আচ্ছা, এটা 3 দিয়ে কাটলে 3 3 9, 3 10 30, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 18 54 বাই 10, তার মানে হয়ে যাচ্ছে 5.4 হয়ে যাচ্ছে। আমরা 10টা কি কারণে রেখে দিলাম? আমরা কেটেও দিতে পারতাম, কিন্তু 10টা দেখে বোঝা যাচ্ছে যেহেতু 5 দিয়ে ওপরে কাটছে না, তাহলে সম্পূর্ণরূপে কাটা যাবে না 10টাকে, এটা বোঝাই যাচ্ছে, যেহেতু 5 দিয়ে ক্যান্সেল করা যাচ্ছে না। তাহলে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 27/5, 27/5 হলে আমাদের ভাগ করে দেখতে হবে যে পয়েন্ট দিয়ে কত অ্যান্সার আসছে। আমরা ভাগ করতে যাবো না, সেই কারণে 10 রেখে দিলাম, যদি একটা সংখ্যার আগে শূন্য বসিয়ে দেবো। ক্যালকুলেশন এইভাবে সহজে করা যাবে, ঠিক আছে, একটা সংখ্যার আগে শূন্যটা বসিয়ে দেবো, তাহলে 5.4 চলে আসছে দেখো। তাহলে এখানে EF হয়ে যাবে 5.4 সেমি, 5.4 সেমি অপশন সেমি দেওয়া আছে, শুধুমাত্র 5.4 লিখে দেবে। 5 আর 6, 5 এর কি বলেছে দেখো, 5 এর এখানে বলা আছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। এক মুখ কাটা একটা পেন্সিল, এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি, যে এক মুখ কাটা একটা পেন্সিল, এইটা মনে করো এক মুখ কাটা একটা পেন্সিল, এই যে একটা পেন্সিল, এটা হচ্ছে এখানে দেখো এতটা চোঙ আকৃতি, আর এইটা হয়ে যাচ্ছে শঙ্কু, সামনে একটা শঙ্কু আর এটা চোঙের সমন্বয়, তাহলে শঙ্কু ও ড্যাশের সমন্বয়, শঙ্কু ও চোঙের সমন্বয়, এখানটা হবে চোঙের, শঙ্কু ও চোঙের সমন্বয়। 6 দেখো, sin θ = 8/17 হলে tan θ = কত? sin θ = 8/17, sin θ = 8/17, sin মানে কি? sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো, লম্ব বাই অতিভুজ, তার মানে 8/17, লম্ব সমান ধরে নাও 8 কে, আর অতিভুজ সমান 17 কে, ভূমি সমান যদি আমরা p ধরে নিই, তাহলে এই যে 8 কে, এই যে ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার 17 কে তার স্কয়ার, তাহলে p স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা সিম্পলিফাই করলে 289 কে স্কয়ার, আর এটা হয়ে যাবে 64, ডান দিকে এলে মাইনাস হয়ে যাবে 64 কে স্কয়ার, তাহলে p স্কয়ার ইজ ইকুয়াল টু বিয়োগ করলে 225 কে স্কয়ার, তাহলে p ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15 কে, তার মানে p ইজ ইকুয়াল টু 15 কে হয়ে যাচ্ছে, ঠিক আছে। p পেয়ে গেলাম, p পেয়ে গেলাম মানে ভূমি পেয়ে গেলাম, ভূমি p ধরেছিলাম আমরা, ভূমি p ধরেছিলাম, ঠিক আছে।
তাহলে ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি। ট্যান থিটা লম্ব কত, লম্ব হয়ে যাচ্ছে এই যে 8K, লম্ব 8K, আর ভূমি কত, ভূমি এইটা ধরেছিলাম 15K। কে কে কেটে যাবে এখানে, তাহলে 8, ট্যান থিটার মান 8/15 আসছে। দেখো ট্যান থিটার মান 8/15, তাহলে 8/17 সাইন থিটা হলে ট্যান থিটা হয়ে যাচ্ছে 8/15। শূন্যস্থানে লিখবে 8/15। নেক্সট দেখো 3-এর দাগে সত্য মিথ্যা, সত্য মিথ্যা চেয়েছে। দেখো 3-এর দাগে যাব, এই ক্যালকুলেশনটা দেখে নাও ভালোভাবে। যদিও আমরা একটু ক্যালকুলেশনটা শর্টে করছি, কারণ এগুলো তো 1 নম্বরের ক্যালকুলেশনটা জাস্ট বুঝে নিলেই হবে, ক্যালকুলেশন করে দেখাতে হবে না, সেই কারণেই শর্টে করে দিচ্ছি। এরপরে আজকের পরে আমাদের আর 3টে পেজ বাকি থাকবে, ঠিক আছে। পর্ষদের 3টে পেজের শর্ট কোশ্চেন বাকি থাকে, সেই 3টে পেজের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেলে আমরা বড় কোশ্চেন সলভ করতে শুরু করবো, ঠিক আছে। দেখো বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এই যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রে বলেছে যে আসল সুদের হার সময় যদি নির্দিষ্ট থাকে, চক্রবৃদ্ধি সুদ কোনো ক্ষেত্রেই কোনো অংশেই সরল সুদের চেয়ে কম হয় না। চক্রবৃদ্ধি সুদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সরল সুদের সঙ্গে সমান থাকে, তারপর চক্রবৃদ্ধি সুদের মান বাড়তে থাকে। তাহলে প্রথম যে তথ্যটা বলেছে সেটাই মিথ্যা হবে। সরল সুদ চক্রবৃদ্ধি সুদের চেয়ে কম হয়, এটা বললে প্রথম ক্ষেত্রে সমান, তারপরের ক্ষেত্রে কম হয়, ঠিক আছে, সেটা ঠিক হতো। তারপরটা দেখো বলেছে x² + x + 1 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। সমীকরণের বীজদ্বয় বাস্তব হয় না কখন, যদি নিরূপক <0 হয়। নিরূপকের মান যদি <0 হয় বীজদ্বয় বাস্তব হয় না। এখানে দেখো ax² + bx + c = 0, তার ক্ষেত্রে নিরূপক হয় b² - 4ac, আমরা আলোচনা করেছি আগে। ax² + bx + c = 0, তার নিরূপক হয় b² - 4ac। তাহলে b² - 4ac হয়ে গেলে সেখানে, তাহলে এখানে abc কত, তার সঙ্গে তুলনা করলে a এর মান 1, দেখো এর আগে কিছু নেই মানে 1, এর x এর আগেও কিছু নেই, b এর মান 1, c এর মান 1, তাহলে নিরূপক কত, এই যে b², এখানে এই 1 এ b² - 4 * a, এর মান 1, c এর মান 1, 1 এর স্কয়ার 1 - 4 একে 4, এটা হয়ে যাচ্ছে -3 <0, -3 0 যেহেতু, তাহলে নিরূপক <0, তাহলে বীজদ্বয় অবাস্তব, বাস্তব বীজ নেই, তাহলে এটাই বলে দিয়েছে যে বীজদ্বয় বাস্তব নয়, তার মানে এটা সত্য। 3-এরটা দেখো কি বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s, কর্ণের দৈর্ঘ্য d। ঘনকের আমরা বাহু মনে করছি a হয়ে গেলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6a², সেইটা s বলে দিয়েছে, s = 6a²। আর কর্ণ d, তাহলে ঘনকের কর্ণ কত হয়, √3a, তাহলে d = √3a। এর মান কত এখানে, d/√3। এই এর মানটা যদি এখানে পুট করে দিই, এই সমীকরণে পুট করে দিই এইটার উপর, 6 × d/√3 তার স্কয়ার = s, তাহলে 6 × d² / √3² 3 হয় s, এটা কেটে গেলে 2, তাহলে 2d² = s, তাহলে d² = s/2, কোনটা আছে দেখো, বা 2d² = s, আচ্ছা s = 2d² হয়, তার মানে সত্য, এই যে s = 2d², এটাই বলে দিয়েছে, তার মানে যেটা বলেছে সেটা সত্য হচ্ছে। 4-এর দেখো কি বলেছে, sin 445 cos 445 tan 445 - sec 445 এর মান 1। দেখো আমরা লিখছি মানটা, sin স্কয়ার 45 + cos স্কয়ার 45, sin স্কয়ার 45 cos স্কয়ার 45 tan স্কয়ার 45 sec স্কয়ার 45। আচ্ছা, এগুলো মান পুট করলেও হবে, সমস্ত মান জানো। আরো একটা প্রসেস আছে, এই যে sin স্কয়ার, এটাকে থিটা ভাবো, sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা 1, এখান থেকেও মান চলে আসবে, মাইনাস কমন নিতে হবে, সেটা না করে এটা মাইনাস কমন নিলে sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা 1 0 আসছে, এইভাবে করলেও 0 আসবে, মান পুট করে করলেও 0ই আসবে। আমরা মান পুট করেই দেখাচ্ছি, এটা দেখো, এর মান হচ্ছে 1/√2 তার স্কয়ার, cos 45 এর মানও 1/√2 তার স্কয়ার, tan 45 এর মান 1 তার স্কয়ার,
sec 45 এর মান √2 তার স্কোয়ার। এটা 1/√2 স্কোয়ার করলে হাফ হয়, এটাও হাফ, 1 স্কোয়ার 1, √2 স্কোয়ার 2। এখানে কত আসছে দেখো, 2 লসাগু, 2 লসাগু হলে 1 প্লাস 1, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 2 3 4, 4 মাইনাস 4/2, তার মানে 4 মাইনাসটা 0 হয়, 0/2 0। দেখো ঠিক আছে। আর এটা সূত্র ফেললে হতো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আর এই দুটো থেকে মাইনাস কমন নিতে হতো, কারণ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ফর্মুলা, এখানে ট্যানটা আগে আছে, তাহলে মাইনাস কমন নিলে তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার জন্য 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে সেখানেও 0 হতো, এটাও 0 হলো, তাহলে এর মান 1 বলেছে, তাহলে সত্য হচ্ছে না, যেটা বলেছে সেটা হচ্ছে না, তাই মিথ্যা। যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে না, তাই মিথ্যা হচ্ছে। এবার দেখো বলেছে 2 20 18 10 22 ও 5 এর মধ্যমা 19। আচ্ছা কোষে দেখছি আমরা কত আছে। 2 20 18 10 22 5, 2 20 18 10 22 5। তাহলে মধ্যমা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এগুলোকে সংখ্যাগুলো সাজাতে হবে। সাজাতে গেলে আমরা প্রথমত 2, তারপর 5, তারপর 10, তারপর 18, তারপর 20, তারপর 22। এখানে দেখো কটা সংখ্যা, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা, 6টা সংখ্যা টোটাল। যখন জোড় সংখ্যক সংখ্যা থাকে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা হয়, এখানেও জোড় সংখ্যক পদ। মাঝের পদ কোনটা কোনটা, এই দুটো মাঝের পদ, তাহলে 10 আর 18 হচ্ছে মাঝের পদ, তাহলে মধ্যমা কত, 10 প্লাস 18/2, তার মানে 28/2 মানে 14 হয়ে যাচ্ছে, 14 মধ্যমা। কত বলা আছে এখানে, 19 বলা আছে, 19 বলা আছে, তার মানে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে, 5এরটাও মিথ্যা। 6এরটা দেখো, 6এরটা বলেছে যে 10 সেমি দৈর্ঘ্যের দৈর্ঘ্য বিশিষ্ট একটি বৃত্তের কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে 20√2 সেমি। আমরা দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশন করে। একটা জ্যা 10 সেমি দৈর্ঘ্যের, এটা ব্যাসার্ধ বিশিষ্ট হবে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট লিখতে হবে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে ব্যাসার্ধ 10 সেমি হলে এইটা কেন্দ্র, এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, এইটা মনে করো সমকোণ উৎপন্ন করেছে, তাহলে এইটা 10, এইটা 10, তাহলে এইটা মনে করছি আমরা এক্স, এইটা 90 ডিগ্রি কোণ করলে এই যে এইটা ও এ বি যদি নাম ত্রিভুজটার নাম হয়, তাহলে এইটা যদি এবি জ্যাটা যদি 90 ডিগ্রি কোণ করে কেন্দ্রে, যার ব্যাসার্ধ 10 সেমি করে, তাহলে এই কোণের বিপরীত বাহু এবিটা নিশ্চয়ই এক্স যেটা নাম দিয়েছি আমরা সেটা অতিভুজ হবে, আর এই দুটো 10 10 যেটা আছে একটা লম্ব একটা ভূমি। তাহলে সূত্র যদি ফেলি আমরা, এই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওইভাবে লিখতে পারতাম, তারপরে মান পুট করলে 10 10ই হতো। তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, এইটা একবারে করছি দেখো, 10 স্কয়ার 100, এটা 100, 100 প্লাস 100 200 হয়ে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10√2, তাই তো, 10√2 স্কয়ার করলে 10 স্কয়ার 100 ইন্টু 2 200, 10√2 হচ্ছে, কিন্তু দেয়া আছে এখানে 20√2, তাহলে 10√2 রেজাল্ট আসছে অতিভুজের অতিভুজের দৈর্ঘ্য বা জ্যায়ের দৈর্ঘ্য 10√2 আসছে, কিন্তু বলা আছে জ্যাটি 20√2 সেমি, তাহলে এটাও মিথ্যা হয়ে যাচ্ছে। জ্যাটি আমাদের আসছে 10√2 সেমি, 10 সেমি করে ব্যাসার্ধ হলে, কিন্তু বলে দেওয়া আছে যে 23√2 সেমি, এই 20√2 বলা আছে, তাহলে এটাও আমরা মিথ্যাই বলবো, মিথ্যাই হচ্ছে। নেক্সট দেখো এবার 4এর দাগের অঙ্ক শুরু করবো। 4এর দাগের 1 থেকে শুরু করছি দেখো। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 2 বছরে 3630 টাকা হবে। চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার ইজ ইকুয়াল টু 10%। আর কি বলেছে, সময় 2 বছর আর সমূল চক্রবৃদ্ধি, সময় ইজ ইকুয়াল টু 2 বছর, ঠিক আছে। আচ্ছা সমূল চক্রবৃদ্ধি কত, সমূল চক্রবৃদ্ধি 3630 টাকা। আমরা ধরছি কি চেয়েছে, এখানে চেয়েছে কত টাকা, ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা, ধরি
আসল ইজ ইকুয়াল টু পি টাকা। অতএব শর্তানুসারে কি হবে, শর্তানুসারে এই যে 3630 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2। 2 বছরে বলেছে, ঠিক আছে, এইটা আসছে দেখো 2 বছরে বলে দেওয়া আছে, তাই এইটা হলো। এবার কি হবে, বা এই যে 1 প্লাস আর বাই 100 তারপরে 2 ইজ ইকুয়াল টু এই যে 3630 বাই পি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার 3630 এর রুট করলে কত আসছে, এটা রুট 3630, 3 6 3 3 দিয়ে 1 2 1 11 11 আসছে, 11 রুট 3। তাহলে বা 1 প্লাস আর বাই 100 তারপরে 2 ইজ ইকুয়াল টু এইটা আসছে, আচ্ছা 30 চলে আসছে, তাই তো 3630। সুদের কি চেয়েছে এখানে, এখানে বলেছে 10%। আচ্ছা 10%টা বলে দিয়েছে, আমাদের প্রয়োগ করতে হবে, তো এটা প্রয়োগ করা হয়নি, দেখো এখানে 10% নিতে হবে, তাহলে মানটা চলে আসবে। তাহলে এখানে 10 নিতে হবে, এইখানেও 10 নিতে হবে, এইটা কেটে যাবে, তাহলে এইটা কেটে গেলে এখানে মান চলে আসছে এটা 1/10 চলে আসছে। 1/10 চলে এলে এটা কি আসবে, এটা 10 লসাগু 11/10 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা আসছে 3630 পি। এখানে দেখো এটা 11 স্কোয়ার 121/100 ইজ ইকুয়াল টু 3630 পি, বা 121 ইন্টু পি ইজ ইকুয়াল টু 3630 ইন্টু 100, বা পি ইজ ইকুয়াল টু 3630 ইন্টু 100 বাই 121। এইটা কেটে গেলে 30, বা পি ইজ ইকুয়াল টু আসছে তাহলে 3 1 2 3 0 1 2 3 0 3000। তাহলে দেখো 3000 আসছে, তাহলে লিখবে বলছে কত টাকার সুদ আসলে, তাহলে লিখবে আসল ছিল 3000 টাকা, নির্ণয় আসল, এটা উত্তর লিখলে হবে নির্ণয় আসল 3000 টাকা, ঠিক আছে, এটা লিখলে হবে। দেখো একের দাগেরটা হলো, প্রসেসটা দেখে নাও, এইটা করবে তারপরে এখানটা করবে 2 এর দাগের। নেক্সট দেখো 2 এর দাগের অঙ্কে যাচ্ছি। দাগের বলে দিয়েছে দুজন অংশীদারি ব্যবসায় মোট লাভ 1800 টাকা, একজন 18,000 টাকা লগ্নি করে লাভ পান 800 টাকা, দ্বিতীয় জন কত টাকা লগ্নি করেন। ব্যবসায় মোট লাভ, ব্যবসায় মোট লাভ 2000 টাকা, একজনের মূলধন 18,000 টাকা এবং লাভ মূলধন 18,000 এবং লাভ 800 টাকা, মূলধন 18,000 টাকা এবং লাভ 800 টাকা। অতএব অপরজনের লাভ, অতএব তাহলে অপরজনের মোট লাভ তো জানি, তাহলে অপরজনের লাভ বের করে ফেলতে পারবো। অপরজনের লাভ ইজ ইকুয়াল টু 2000 টাকা মাইনাস 800 টাকা সমান 1200 টাকা হয়ে যাচ্ছে অপরজনের লাভ, ঠিক আছে, অপরজনের লাভ 1200 টাকা। অতএব দেখো অপরজনের লাভ 1200 টাকা, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি অপরজনের মূলধন, ধরি অপরজনের মূলধন সমান পি টাকা। এখানে যেহেতু সময়ের ব্যাপারটা উল্লেখ করা নেই, তাহলে এর মূলধন ইজ টু ওর মূলধন ইজ ইকুয়াল টু এর লাভ ইজ টু ওর লাভ, এইভাবে হবে, ঠিক আছে। তাহলে প্রথম জনের ধরছি, প্রথম জনের, অতএব শর্তানুসারে প্রথম জনের লাভ এটা 18,000 ইজ টু প্রথম জনের মূলধন পি, দুজনের মূলধন, প্রথম জনের মূলধন 18,000, প্রথম জনের দ্বিতীয় জনের মূলধন পি, প্রথম জনের মূলধন 18,000, দ্বিতীয় জনের মূলধন পি, আর প্রথম জনের লাভ 800 ইজ টু দ্বিতীয় জনের লাভ 1200, এইটা, ঠিক আছে। বা 18,000 বাই পি ইজ ইকুয়াল টু 800 বাই 1200, দুটো শূন্য কেটে দাও, ঠিক আছে। আবার 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 3 12,
বা এটা কোনাকুনি গুণ করলে 2p ইকুয়াল টু 3 18 54 54000 বা p ইকুয়াল টু 54000/2 বা p ইকুয়াল টু 27000। ঠিক আছে, 27000, p এর মান আছে 27000, 27000। তাহলে লিখবে কি চেয়েছে এখানে, যে দ্বিতীয় জন কত টাকা লগ্নি করেছিলেন। দ্বিতীয় জন 27000 টাকা লগ্নি করেছিলেন। দ্বিতীয় জন 27000 টাকা লগ্নি করেছিলেন, এটা উত্তর লিখবে। স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, প্রত্যেক অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে, যে দ্বিতীয় জন এত টাকা লগ্নি করেছিলেন। ঠিক আছে, দ্বিতীয় জন এত টাকা লগ্নি করেছিলেন। নেক্সট দেখো 3 দাগের। 3 দাগের কি বলছে, আচ্ছা সমীকরণের বীজ আলফা বিটা, তাহলে একটা মান চেয়েছে। সহজে এটা নির্ণয় করব। দেখো x² + x + 1, x² + x + 1 = 0 সমীকরণের বীজ আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটা কত, -b/a। এখানে b এর মান মাইনাস, এখানে b এর মান 1, তাহলে -b/a হয় এটা, তার মানে -1 হচ্ছে। আর আলফা বিটা কত, c/a, 1/1 = 1। ঠিক আছে, এবার দেখো কিসের মান চেয়েছে, α²/β + β² α। অতএব α²/β প্লাস β² এর মান কত, আলফা বিটা, তাহলে এটা হয়ে যাবে α³ প্লাস β³ হয়ে যাচ্ছে। কিভাবে হয় এটা, এই লসাগুকে বিটা দিয়ে ভাগ করলে এর হরের মানটা দিয়ে, পড়ে থাকছে আলফা, এই আলফাটা উপরের হরের লবের সঙ্গে গুণ হয়ে, মানে এখানে যেটা পড়ে থাকে ভাগফলটা, সেটা লবের সঙ্গে গুণ করে এখানে বসাতে হয়। এটা হচ্ছে লসাগুর যোগের নিয়ম। আচ্ছা, এখানে আলফা বিটা বসে গেল, তাহলে a³ + b³ এর সূত্র ফেলছে। এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা তার হোল কিউব প্লাস 3α বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইকুয়াল টু আলফা বিটার মান কত, 1, আলফা প্লাস বিটার মান -1 তার কিউব, স্কোয়ার নয় কিউব, -1 তার কিউব প্লাস 3 ইন্টু আলফা বিটার মান 1 ইন্টু আলফা প্লাস বিটার মান -1। তাহলে এইটা কিউব করে দিলে -1 হয়, এটা প্লাসে মাইনাসে -3 হয় 1, তাহলে -4/1 = -4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব অ্যান্সার লিখবে, অতএব α²/β প্লাস β² এর মান -4। ঠিক আছে, দেখো দেখে নাও প্রসেসটা। এটা আছে x² + x + 1, তাহলে বীজদ্বয়ের সমষ্টি -b/a আর বীজদ্বয়ের গুণফল c/a আমরা নির্ণয় করেছি। α²/β প্লাস β² চেয়েছে। দেখো আলফা বিটা লসাগু, α³ প্লাস β³ হয়েছে a প্লাস বিটার হোল কিউব। হ্যাঁ, আচ্ছা এইটা তো মাইনাস হয়, এটা মাইনাস করতে হবে, a প্লাস বিটার হোল কিউব মাইনাস, এটা মাইনাস হয়, এইখানটাও মাইনাস করতে হবে। তাহলে এটা মাইনাস, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা চেঞ্জ হবে অ্যান্সারটা। সূত্রটা এখানে ভুল হয়েছিল, এখানে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে = 2/1 = 2, তাহলে এর মান 2 আসছে। ঠিক আছে, অ্যান্সার আছে 2। দেখো অ্যান্সার চলে আসছে 2। আমাদের সূত্রটা এখানে ভুল হয়েছিল, α³ প্লাস β³ a³ প্লাস b³ এর সূত্র a প্লাস বিটার হোল কিউব -3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, নেক্সট দেখো 4 দাগের। 4 দাগের 1-এর, এই 4 দাগের, আচ্ছা এটা 4 দাগের দুবার হয়ে গেল। 4 দাগের, 4 দাগেরটা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:6, দুটি সংখ্যার অনুপাত 5:6 বলে দিয়েছে, তাদের গসাগু বলে দিয়েছে। আমরা এখানে কি করব, সংখ্যা দুটি ধরে নেব, একটি 5x অন্যটি 6x। ধরি সংখ্যা দুটি যথাক্রমে, ধরি সংখ্যা দুটি যথাক্রমে
5x ও 6x, তাহলে 5x ও 6x এর গসাগু কত? গসাগু আমরা বুঝতে পারছি এখান থেকে x হবে, অতএব শর্তানুসারে এখানে গসাগু বলেও দেয়া আছে, শর্তানুসারে x এর মানটা কত হয়ে যাবে? x এর গসাগু 4 বলে যাচ্ছে, তার মানে শর্তানুসারে x = 4 হয়ে যাচ্ছে। অতএব প্রথম সংখ্যা কত হয়ে যাচ্ছে? অতএব প্রথম সংখ্যা 5x ধরা আছে, তাহলে 5 × 4 = 20। আর দ্বিতীয় সংখ্যা = 6x, 6 × 4 4 6 24, তাহলে 20 আর 24 দুটো সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 20 আর 24 এর লসাগু কত? 20 আর 24 এর লসাগু মুখে মুখে গুণ করে বের করা যায়। দেখো বড় সংখ্যাটিকে ক্রমাগত গুণ করে যাবে। 24 × 48, 48 কে 20 দিয়ে ভাগ যাচ্ছে না। 3 × 24 = 72, 72 কে 20 দিয়ে ভাগ যায় না। 4 × 24 = 96, 96 কে 20 দিয়ে ভাগ যায় না। 5 × 24 = 120, 120 কে অপর সংখ্যাটি দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে সংখ্যা দুটির লসাগু হয়ে যাচ্ছে 120। তাহলে এদের লসাগু চেয়েছে, বা লসাগু করেও দেখিয়ে দিতে পারো, যে এখানে লিখলে এই যে 20 আর 24, ঠিক আছে, বা এখান থেকেও করতে পারো। তাহলে এখানে 2 দিয়ে হলে হয়ে যাচ্ছে 10 আর 12, আবার 2 নিলে এটা হয়ে যাচ্ছে 5 আর 6। অতএব লসাগু সমান লসাগু = 2 × 2 × 5 × 6, 5 6 30, 120। অতএব সংখ্যা দুটির লসাগু হয়ে যাচ্ছে 120। সংখ্যা দুটির লসাগু চেয়েছে, ঠিক আছে, দেখে নাও 120 চলে আসছে। কি চেয়েছে এখানে? চেয়েছে হ্যাঁ সংখ্যা দুটির লসাগু। নেক্সট দেখো গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত? সংখ্যা দুটির লসাগু 120। নেক্সট দেখো 5-এরটায় যাচ্ছে, এইখানটা শুধু মুছে দিয়ে 5-এরটায় চলে যায়। কি বলেছে দেখো, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, এটা ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস। কি বলে দিয়েছে এখানে? এবি লম্ব সিডি, যেখানে সিডি যেটি ও বিন্দুগামী নয়। আচ্ছা, এবি সিডি এর উপর লম্ব মানে এটাকে সিডিটাকে এরকম নিতে হবে, এটা সিডি, এটা লম্ব মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সিডিটা ও বিন্দুগামী নয়, তাহলে এইভাবে নিতে হবে, যেহেতু ও বিন্দুগামী নয়। এডিসি 50, এডিসি এইটা 50 ডিগ্রি, এডিসি 50। আচ্ছা, হলে সিএডি এর মান কত? সিএডি এই কোণটা পুরোটার মান চেয়েছে, এইটার মান চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এটা যোগ করলে এটা একটা সুবিধা পাওয়া যেতে পারে, এইখানটা এটা এখান থেকে এইটা পেয়ে যাবে। এটাও যোগ করা দরকার পড়তে পারে, নাও পড়তে পারে, আমরা যোগই করে রেখে দিচ্ছি। এবি ব্যাস ও কেন্দ্রবৃত্তে। আচ্ছা, এবি লম্ব সিডি, সিডি ও বিন্দুগামী নয়, ও বিন্দুগামী নয়, ঠিক আছে। আচ্ছা, এডিসি 50, কোণ এডিসি = 50 ডিগ্রি। তাহলে দেখো বি কমা ডি যোগ করলাম, তাহলে এটা যোগ করলে দেখো এই যে এইটা এডিবি কোণটা, এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে, এডিবি কোণ। অতএব কোণ এডিবি অর্ধবৃত্তস্থ কোণ, এডিবিটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। অতএব কোণ এডিবি = 90 ডিগ্রি, এডিবি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এইটা 50 জানা আছে, তাহলে অতএব কোণ বিডিসি কত? বিডিসি = 90 ডিগ্রি মাইনাস এডিসি, এই যে এডিসি দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। এবার দেখো এই যে সিডি বৃত্তচাপে এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে। এবার সিডি বৃত্তচাপে কোণ এডি, সিডি বৃত্তচাপে এডি নয় বিডি, কোণ বিডিসি
ও কোণ CAB একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ BDC সমান কোণ CAB is equal to 40 ডিগ্রি। এটা 40 হয়ে গেল। এবার দেখো ত্রিভুজ, এটা যদি আমরা এখানটা একটা নাম দিই, P নাম দিই, একটা P নাম দিচ্ছি, এই যে এখানটা P নাম, ত্রিভুজ ADP এর, হ্যাঁ ত্রিভুজ A, আচ্ছা দুবার ধরে ত্রিভুজ হয়ে গেল, এটা তো লম্ব তাই এটা 90 ডিগ্রি কোণ বোঝা যাচ্ছে। ত্রিভুজ ADP এর কোণ DAP সমান DAP। দেখো এই ত্রিভুজটা DAP ত্রিভুজটা এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 50 ডিগ্রি, দুটো কোণ আমরা জানি, তাহলে এই কোণটা তৃতীয় কোণটা অজানা, এই কোণটা অনায়াসে বের করে নিতে পারবো যে DAP সমান 180 থেকে এদের সমষ্টি একটা 90 আর একটা 50 যদি বিয়োগ করে দিই হয়ে যাচ্ছে 180 মাইনাস 9 আর 5 14, 140 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। অতএব কোণ, এটা কিসের মান চেয়েছে? মান চেয়েছে CAD। অতএব CAD ইজ ইকুয়াল টু কোণ CA, এই দুটো, এইটার আর এইটার সমষ্টি, দুটো আমরা আর লিখছি না, দুটোর মানটা আমরা বের করেছি, এর মানটা বের করেছি 40 ডিগ্রি। এই যে CAB এর মান এটা 40 ডিগ্রি, তার মানে এই কোণটাই বোঝাচ্ছে। আর DAP, এই যে DAP মানে DAB এই কোণটাই, এইটা আমাদের এসছে এই যে 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি, তার মানে 80 ডিগ্রি উত্তর আসছে। অ্যান্সার লিখবে CAD কোণের মান 80 ডিগ্রি, অ্যান্সারটা লিখে দেবে CAD কোণের মান 80 ডিগ্রি, এটা উত্তরটা লিখবে, ঠিক আছে, যে CAD কোণের মান 80 ডিগ্রি, উত্তর অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের। এবার দেখো 6 দাগের, কি বলছে দেখো। ছয়ের বলে দিয়েছে যে A/2 B/3 C/4 ইজ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, হলে K এর মান কত? আমরা ধরে নেব এটা A/2 is equal to B/3 is equal to C/4 is equal to A/2 B/3 C/4 is equal to 2A minus 3B plus 4C, 2A minus 3B plus 4C by K, এটা দেওয়া আছে। আমরা ধরি A/2 is equal to, এটা প্রদত্ত B/3 is equal to C/4 is equal to 2A minus 3B plus 4C by K is equal to X, ঠিক আছে, X অশূন্য ধ্রুবক, তাহলে দেখো A/2 is equal to X, অতএব A/2 is equal to X, অতএব A is equal to 2X। আচ্ছা, অতএব B/3 is equal to X, তাহলে B is equal to 3X, C/4 is equal to X, C is equal to 4X। অতএব একইভাবে 2A minus 3B plus 4C by K is equal to X, বা 2 into A এর মান 2X minus 3 into B এর মান 3X, ঠিক আছে, এগুলো সব X, হ্যাঁ X, এগুলো সব X। আচ্ছা, প্লাস 4 into C এর মান 4X, এটা 4X by K is equal to X, বা এইটা আসছে 4X 2 into 2 minus 3 into 3 9X plus 4 into 4 4 4 16X by K is equal to X, বা হয়ে যাচ্ছে 16 আর 4 20 20 minus 9 11X by K is equal to X, বা এটা KX is equal to 11X। যেহেতু K অশূন্য ধ্রুবক, K ধ্রুবক যেহেতু আমরা উভয় দিকে ক্যান্সেল করে দিতে পারি, অতএব K is equal to 11, অ্যান্সার লিখবে K এর মান 11, এটাই উত্তর লিখবে যে K এর মান 11, অতএব K এর মান হবে 11। দেখো এইভাবেই করতে হবে, K এর মান হবে 11, হলো 6টা। নেক্সট দেখো 17, এই 7এরটা,
7 কি বলছে দেখো। সাতের বলেছে ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। অবশ্যই স্কেল পেন্সিল ইউজ করে ছবি আঁকবে। ত্রিভুজ এবিসি এর কি কোণ 90 ডিগ্রি, বি কোণ, এটা এ, এটা বি, এটা সি, বিডি লম্ব এসি। ঠিক আছে, বিডি লম্ব এসি। আচ্ছা, এখানে বিডি সমান 8 সেমি, এডি সমান 4 সেমি, এডি সমান 4, বিডি সমান 8। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, সিডি এর দৈর্ঘ্য কত, সহজ অঙ্ক। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর, এটা লিখতে হবে, ত্রিভুজ এবিসি এর কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি। ঠিক আছে, বিডি লম্ব এসি। বিডি সমান 8 সেমি, বিডি সমান 8 সেমি, আর এডি সমান 4 সেমি। বিডি সমান 8 সেমি, এডি সমান 4 সেমি। তাহলে দেখো এখানে এখানে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশ। হ্যাঁ, এটা সদৃশ লিখে দিলেই হবে, প্রমাণ করার দরকার নেই। এই ধরনের তোমাদের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যের স্টেটমেন্টের সাহায্য নেওয়া হচ্ছে যে এইরকম হলে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হয় এবং এরা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। সদৃশ মানে একই রকম দেখতে। ঠিক আছে, তাহলে এখানের কন্ডিশনগুলো নিচ্ছি আমরা। দেখো, এর 90 ডিগ্রির কন্ডিশনটা আমরা ছেড়ে দিচ্ছি, শুধুমাত্র এই এবিডি এর এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটার সমান। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এডি, এডি বাই এর বিপরীত বাহু হচ্ছে বিডি, এই কোণটার। এবার এর পড়ে আছে, এই কোণটা পড়ে আছে, এর এই কোণের সঙ্গে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে সমান। এর ছোট ত্রিভুজের এই ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে এই ছোট ত্রিভুজের এই কোণটার সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু বিডি, আর এই কোণটার বিপরীত বাহু সিডি। এখানে মানগুলো বসাচ্ছি। এডির মান আমাদের এডি, এডির মান 4 সেমি, 4, এডির মান 4, বিডির মান 8, আবারও বিডির মান 8, সিডির মান অজানা। অতএব 4 সিডি ইজ ইকুয়াল টু 28 64, বা সিডি ইজ ইকুয়াল টু 64/4। অতএব সিডি ইজ ইকুয়াল টু 16 আসছে। দেখো, সিডি ইজ ইকুয়াল টু আসছে 16। দেখে নাও, সিডি ইজ ইকুয়াল টু আসছে 16। তাহলে এখানে কি বলেছে, সিডির দৈর্ঘ্য কত, সিডির দৈর্ঘ্য চেয়েছে। তাহলে সিডির দৈর্ঘ্য 16 সেমি। অতএব সিডি এর দৈর্ঘ্য 16 সেমি, সিডির দৈর্ঘ্য আসছে 16 সেমি। দেখো, 7 হয়ে গেল, এটা অনেক সহজভাবেই হলো। এবার 8 অঙ্ক দেখো। 8 বলে দিয়েছে এক্স এর মান আর ওয়াই এর মান বলা আছে, এক্স ওয়াই প্লাস 1/xy এর মান চেয়েছে। সহজেই হয়ে যাবে। দেখো, x সমান 2 প্লাস রুট 3, y সমান 2 মাইনাস রুট 3। x সমান 2 প্লাস রুট 3, y ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3। এটা দেওয়া আছে, 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে x ইন্টু y এর মান নির্ণয় করছি। x ইন্টু y কত, 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 2a স্কোয়ার মাইনাস রুট 3 দা স্কোয়ার, 2a স্কোয়ার 4 মাইনাস রুট 3 স্কোয়ার 3, 4 মাইনাস 3 1 আসছে। x y এর মান 1 এসে গেল। দেখো, x y এর মান 1 এলো। এবার দেখো, অতএব xy প্লাস 1/xy, xy এর মান 1 প্লাস 1/xy এর মান 1, তাহলে 1 প্লাস 1/1 ইজ ইকুয়াল টু 2। অতএব xy প্লাস 1/xy এর মান 2, xy প্লাস 1/xy এর মান 2। ঠিক আছে, দেখে নাও, xy প্লাস 1/xy এর মান 2। 8 হয়ে গেল। এবার 9 অঙ্কে যাবো। দেখো, যাচ্ছি এবার 9 অঙ্কে। কি বলেছে, cos 4 থিটা ইজ ইকুয়াল টু sin 5 থিটা হলে cos
4 থিটা ইজ ইকুয়াল টু সাইন 5 থিটা, এটা বলে দিয়েছে। ট্যান 3 থিটার মান নির্ণয় করতে বলেছে, এটাও সহজে হয়ে যাবে। দেখো cos 4 থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, সাইন 5 থিটাটাকে cos 90 মাইনাস 5 থিটা। এই যে 5 থিটা যদি থিটা ভাবো, তাহলে cos 90 মাইনাস থিটা সাইন থিটা হয়, তো সেই সূত্রটাই প্রয়োগ করলাম। উভয় দিকেই cos আছে, cos cos যদি তুলে দিই, তাহলে 4 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 5 থিটা, বা 4 থিটা প্লাস 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা এটা 4 থিটা প্লাস 5 থিটা 9 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 9, বা থিটা ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটা ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি, অতএব 3 থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব tan 3 থিটা সমান tan 30 ইজ ইকুয়াল টু 1/√3, এইটা আসছে। কি চেয়েছে, tan 3 থিটা সমান কত, অতএব tan 3 থিটার মান, অতএব tan 3 থিটা এর মান 1/√3, tan 3 থিটার মান 1/√3। নেক্সট দেখো 10-এর দাগের অঙ্কে যাব। এটা জাস্ট আমরা মুছে দিচ্ছি এখানটা, 10-এর দাগ। কি বলেছে, বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি। ধরি অর্ধগোলকের, এটা ধরি লিখতে হবে, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8 সেমি। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 8 সেমি। অতএব অর্ধগোলকের আয়তন, অতএব নিরেট অর্ধগোলকের আয়তন ইজ ইকুয়াল টু 2/3 পাই r³ ঘন সেমি। নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই r³ ঘন সেমি। তাহলে এই অর্ধগোলকের আয়তন দেয়া আছে, এটাকে সমান করে দাও। অতএব শর্তানুসারে, অতএব শর্তানুসারে 2/3 পাই r³ ইজ ইকুয়াল টু 144 পাই, এইটা আসছে। 2/3 পাই r³ ইজ ইকুয়াল টু 144 পাই, বা এটা 2/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু r³ ইজ ইকুয়াল টু, আচ্ছা পায়ের মান লিখে দরকার নেই, আমরা এখান থেকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। এখানে r³ ইজ ইকুয়াল টু 144 ইন্টু 2/3টা 3/2 হয়ে যাবে, আর এখানে 144 পাই ছিল, এটার পাইটা লিখতে হবে। 144 পাই ইন্টু 2/3টা 3/2 হয়ে গেল, আর পাইটা 1/পাই হয়ে গেল। এই পাই কেটে গেল, 2 দিয়ে এঁকে গেলে 72 হয়ে যাবে, বা r³ ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6, 3 7 21, 216 হয়ে যাচ্ছে, বা r³ ইজ ইকুয়াল টু 6/3 216। তাহলে r ইজ ইকুয়াল টু 6 চলে আসছে, r ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, দেখো r ইজ ইকুয়াল টু 6 এসে গেল। দেখো প্রসেসটা কি চেয়েছিল, পায়ের মানটা বসিয়েও কাটতে পারতে 22/7। তাহলে r ইজ ইকুয়াল টু 6 হলে 2r ইজ ইকুয়াল টু 12, 2r ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, কি বলেছে এখানে, যে ব্যাসের দৈর্ঘ্য কত, অতএব ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। অতএব ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। ঠিক আছে, দেখো ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি হলো। এটা 10-এর অঙ্ক হলো। এবার দেখো 11টা। 11 কি বলেছে দেখো, প্রত্যেক ক্লাসে আমরা কিছু স্টুডেন্টের নাম নিয়ে থাকি, যে সমস্ত স্টুডেন্ট আমাদের চ্যানেল দেখে, যে সমস্ত স্টুডেন্ট আমাদের বিভিন্ন সাজেশন দেয়, কমেন্ট করে ইমপ্রুভের জন্য। ঠিক আছে, তো আজকেও আমরা সেরকম কিছু স্টুডেন্টের নাম নেব। তো তাদের মধ্যে উল্লেখযোগ্য শিবম কোলে, রায়সী সাহা, রাজন্না ঘোষ, অদ্রিজা পাখিরা, এদের অসংখ্য ধন্যবাদ। এদের মতো তোমরাও যারা আমাদের চ্যানেল দেখছো, তোমরা কমেন্ট করতে থাকো, এবং কমেন্টে পাশে তোমাদের নামটা অবশ্যই মেনশন করো, যাতে আমরা পরবর্তীকালে তোমাদের নামও চ্যানেলে নিতে পারি। ঠিক আছে, তো ফিরছি অঙ্কে। দেখো
এখানে 11 দাগে একটা বলা আছে sin থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2, sin থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2। অতএব sin থিটা প্লাস কোসেক মানে 1/sin থিটা ইকুয়াল টু 2, বা এখানে sin থিটা লসাগু, তাহলে এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2, বা এটা sin স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কোণাকুণি গুণ করলে 2 sin থিটা হয়ে যাচ্ছে। কোণাকুণি গুণ করলে 2 sin থিটা, পুরো মানটা যদি একদিকে নিয়ে চলে আসি, আর sin স্কয়ার থিটা মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে প্লাস থেকে, প্লাস 1 ইকুয়াল টু 0, এই মানটা এদিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল প্লাস থেকে, এটা মাঝে রেখেছি। এটা দেখো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে, 1 মানে 1 স্কয়ার, তো 1 স্কয়ার 1ই হয়। এটা হয়ে গেল sin থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। অতএব sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, স্কয়ারটা 0 হলে এটাও 0 হবে, তাহলে sin থিটা সমান 1। তাহলে কোসেক থিটা কত? কোসেক থিটা মানে 1/sin থিটা, sin থিটার মান 1 বেরিয়ে গেছে, পুট করলাম 1/1 মানে 1ই আসছে, ঠিক আছে। এবার দেখো বলেছে sin এর পারে 9 থিটা প্লাস কোসেক এর পারে 9 থিটা কত। অতএব sin 9 থিটা প্লাস কোসেক 9 থিটা ইকুয়াল টু, এটা তার মানে হচ্ছে sin থিটা হোল 9, আর এটা হচ্ছে কোসেক থিটা হোল 9। sin থিটার মান হচ্ছে 1 এর পাওয়ারে 9 প্লাস 1 এর পাওয়ারে 9, 1 এর পাওয়ারে 9 কেন, যতই হোক 100ই হোক 500ই হোক 1ই হবে। এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 1 2, ঠিক আছে, 1 প্লাস 1 2। অতএব sin এর পাওয়ারে 9 থিটা প্লাস কোসেকের পাওয়ারে 9 থিটা এর মান 2, sin এর পাওয়ারে 9 থিটা প্লাস কোসেকের পাওয়ারে 9 থিটা এর মান 2, ঠিক আছে। এবার দেখো একটা তথ্য দিয়েছে, সেই তথ্যের যৌগিক গড় 8 বলে দিয়েছে, পি এর মানটা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো দেখো, 12টায় যাব, লাস্ট অঙ্ক আজকের পেজে। আচ্ছা, যে ছকটা দেওয়া আছে এটা হচ্ছে xi, এটা হচ্ছে fi। কি কি মান বলা আছে দেখো, xi এর মান বলা আছে 3 5 8 9 11 13, 3 5 8 9 11 13, এইটা, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা প্রত্যেকটাকে সেপারেট করে দিচ্ছি। তাহলে সাপেক্ষে মানগুলো কত আছে, 6 8 5 p, 6 8 5 p, তারপরে 8 4 8 4, এইটা আছে fi xi। 3 6 18, 5 8 40, আবারও 5 8 40, এটা 9p, 8 11 88, 4 13 52। তাহলে সামেশন অফ fi কত, এটা p পড়ে আছে, p প্লাস 8 আর 4 12, 12 আর 5 17, 17 8 25, 25 6 33, সামেশন অফ fi xi কত ইজ ইকুয়াল টু 9p প্লাস 8 আর 2 10, 10 আর 8 18 8 থেকে 1, 8 আর 2 10 আর 8 18 8 থেকে 1, 9 আর 10, 10 আর 8 18, 18 আর 5 23, 23 আর 4 27, 27 আর 4 31, 31 আর 1 32, ঠিক আছে। প্রদত্ত যৌগিক গড়, প্রদত্ত যৌগিক গড় 8। অতএব শর্তানুসারে আমরা কি জানি, যৌগিক গড় ইজ ইকুয়াল টু মানে x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, সেটা আমরা প্রয়োগ করে দিচ্ছি। এটা হচ্ছে 8 ইজ ইকুয়াল টু, এই সামেশনটা কত 9p প্লাস 328, আর এটা হয়ে যাচ্ছে p প্লাস 33, গুণ করে দিলে এটা 8p প্লাস 8 8 8 3 8 24 ইজ ইকুয়াল টু 9p প্লাস 328, বা 8p মাইনাস
9p ইজ ইকুয়াল টু 328 মাইনাস 3 একে 3 3 আষ্টে 24 8 একে 8 3 আষ্টে 24 মাইনাস 248 বা মাইনাস p ইজ ইকুয়াল টু কত আসছে 48 আর 28, ঠিক আছে। এখানে আসছে 0 4 × 12 8 12 হাতে 1 2 আর 3 এইটা, বা p ইজ ইকুয়াল টু মাইনাস 80 আসছে, ঠিক আছে। এবার দেখো p ইজ ইকুয়াল টু মাইনাস 80 আমরা এখানে বসিয়ে চেক করব যে আমাদের স্যাটিসফাই করছে কিনা। p ইজ ইকুয়াল টু যদি 80 হয়, দেখো মাইনাস 80 যদি হয়ে যায় তাহলে এখানে হয়ে যাচ্ছে এখানে p ইজ ইকুয়াল টু আমরা যদি বসিয়ে দিই মাইনাস 80, তাহলে মাইনাস 80 বসিয়ে দিলে এই সামেশনটা হয়ে যাচ্ছে মাইনাস 80, তাহলে 31 মাইনাস 80, 31 মাইনাস 80 হলে এইটা কত হয়ে যাচ্ছে 49 মাইনাস 49, তাহলে নিচে আসছে মাইনাস 49, আমরা 8 আসছে কি চেক করে নিই। এটা 4 9 36 360, না আসছে না তো, না 8 9 72 720, তাহলে এই যে মাইনাস 720 আর প্লাস 328 কত হচ্ছে, এটাও মাইনাস দিয়ে 8 × 10 2 10 7 একে 1, 8 × 10 2 10 7 একে 1 2 0 0 4 402, তাই তো 402 328 আর এটা 720 আসছে। আচ্ছা এটা নয় 392 হচ্ছে, 392। এইটা কি আমাদের 8 আসছে, কেটে গেলে 8 9 72 2 হাতে থেকে এটা 8 দিয়ে গুণ করলে 8 9 72 2 হাতে থেকে 7 4 8 32 আর 7 39, ঠিক আছে। উত্তর আমাদের এটাই হবে, যেটা উত্তর আসছে ওটাই হবে, ঠিক আছে, মাইনাস 80। তোমাদের উত্তরটা ভুল দেওয়া আছে, উত্তর দেওয়া আছে 10, 10 কোনোভাবে উত্তর হবে না, কারণ এখানে 10 পুট করো সম্পর্কে p এর মান 10 পুট করলে স্যাটিসফাই করবে না। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, p 10 পুট করলে 9 10 90, 328 প্লাস 90 হয়ে যাচ্ছে 418, আর নিচে কত হয়ে যাচ্ছে 10 পুট করলে 41। এই যে এইটা ভাগ করলে কিন্তু 418কে 41 দিয়ে ভাগ করলে এটা 8 আসছে না, 8 যে উত্তর দেওয়া আছে, 8 যে উত্তর দেওয়া আছে এটা 8 আসছে না ভাগ করলে। যোগ করে 8 বলে দিয়েছে, p এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে অতএব p এর মান মাইনাস 80, এটাই উত্তর হবে। অতএব p এর মান মাইনাস 80, দেখে নাও, ঠিক আছে, এইভাবেই করতে হবে। দেখো এর সাথে সাথে আমাদের 436 পেজের ম্যাথের কোশ্চেন কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর 3টা শর্ট কোশ্চেনের পেজ বাকি আছে, 3টা শর্ট কোশ্চেন পেজ বাকি হলে আমরা বড় কোশ্চেন সলভ করতে শুরু করব, ঠিক আছে। 3টা শর্ট কোশ্চেন পেজ কমপ্লিট হলে আমরা বড় কোশ্চেন সলভ করতে শুরু করব। আজকের মধ্যে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।